শর্মিষ্ঠা দেবীর ছোট বৌমা প্রিয়াঙ্কা ডাইনিং টেবিলের একটি চেয়ারে বসে বাকিদের সাথে খাবারের জন্য অপেক্ষা করছিল। যদিও আজ এ বাড়িতে তার প্রথম রান্না, কিন্তু নতুন বউ রান্না না করে খাবারের জন্য এভাবে অপেক্ষা করছে। এর আসল কারণটা কি, আসুন জেনে নিই। আজ প্রিয়াঙ্কা ভোর ভোর উঠে তৈরি হয়ে নেয়। তখন তার ননদ সুমিত্রা তার কাছে গিয়ে বলে, আরে বৌদি, তুমি আজ এত সকাল সকাল তৈরি হয়ে নিয়েছো যে? আমি তো ভাবছিলাম তুমি এখনো ঘুমাচ্ছ। আরে না না, আজকে আমার প্রথম রান্না, তাছাড়া নতুন জায়গায় সবকিছু সামলে রান্না করতে একটু তো সময়ই লাগবে, তাই না? তুমি আমি রান্নাঘরে নিয়ে চলো তো, আর কোথায় কি আছে আমাকে একটু দেখিয়ে দাও। সুমিত্রা প্রিয়াঙ্কাকে নিয়ে রান্নাঘরে আসে। তখন তার শাশুড়ি শর্মিষ্ঠা দেবী বলেন, আরে ছোট বৌমা, তুমি রান্নাঘরে কি করতে এসেছো? এত গরমে এখানে ঘেমে উঠবে তো তুমি। মা, আজকে আমার প্রথম রান্না, তাই আমি এখানে রান্না করতে এসেছি। আর গরমে রান্না করতে আমার কোনো অসুবিধা হবে না, আমার এসব অভ্যেস আছে। আরে না না, শুধু গরমের ব্যাপারটা নয়, আসলে বাড়িতে কিছু লোকজন আছে, আর তারা সবাই বড় বৌমার হাতের বিরিয়ানি খাবে বলছে। আজকে বড় বৌমাই রান্না করবে, তোমায় কিছু করতে হবে না। কিন্তু মা, এটা একটু কেমন কেমন লাগছে না? প্রথম রান্নাতে আমি কিছুই রান্না করব না? আচ্ছা ঠিক আছে, তোমার যদি এতই ইচ্ছা হয় তাহলে তুমি সবার জন্য চা করে নাও, ওতেই হয়ে যাবে। এরপর প্রিয়াঙ্কা রান্নাঘরে চা করে সবার জন্য নিয়ে আসে এবং টেবিলে সবাইকে চা খেতে দেয়। ঠিক তখনই সুমিত্রা বলে, জানো ছোট বৌদি, বড় বৌদির হাতের বিরিয়ানি আমাদের সবার খুব ফেভারিট, আর ছোটদা তো বৌদির হাতের বিরিয়ানি দুবেলাই খায়। এই কথা শুনে অরূপ বলে, আরে খাবে না কেন? বৌদি এত সুন্দর বিরিয়ানি করে যে তুমি না খেয়ে থাকতে পারবে না। তোমরা সবাই বৌদির হাতের বিরিয়ানির এত সুনাম করছো, নিশ্চয় বিরিয়ানি খুব সুস্বাদু হয়। হ্যাঁ ছোট বৌমা, বড় বৌমার হাতের বিরিয়ানি খুব সুস্বাদু হয়, আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। আর বড় বৌমা সে তো 30 মিনিটেই বিরিয়ানি রান্না করে নিতে পারে, এটাই হচ্ছে তার সব থেকে বড় প্লাস পয়েন্ট। কি, আধ ঘন্টায় বিরিয়ানি তৈরি করে নিতে পারে? আমার তো বিরিয়ানির মশলা রেডি করতে করতেই আধ ঘন্টা হয়ে যায়। ছোট বৌদি, তুমি একবার বড় বৌদির হাতের বিরিয়ানিটা খেয়ে দেখো, তারপর বলবে। সবাই এভাবে বাড়ির বড় বউয়ের হাতের বিরিয়ানি সুনাম করে, যা শুনে প্রিয়াঙ্কা মনে মনে ভাবে যে সত্যি হয়তো বিরিয়ানিটা খুব সুস্বাদু হবে। কিছুক্ষণের মধ্যে বাড়ির বড় বৌমা অর্থাৎ লাবণী বিরিয়ানি এনে সবাইকে খেতে দেয় এবং প্রিয়াঙ্কা অবাক হয়ে দেখে যে সেটি আসলে পোলাও ছিল এবং সে বলে, আপনারা কিছু মনে করবেন না, কিন্তু বৌদি এটা তো বিরিয়ানি নয়, এটা তো পোলাও। আরে প্রিয়াঙ্কা, কি বলছো? এটা বিরিয়ানি, আসলে এটা পনির বিরিয়ানি, খেয়ে দেখো কেমন হয়েছে। যেখানে সবাই লাবণীর হাতের পনির পোলাও খেয়ে একেবারে মুগ্ধ কণ্ঠে তার সুনাম করছিল, সেখানে প্রিয়াঙ্কা সেটি খেয়ে বুঝতে পারে এটি সাধারণ একটি পোলাও এবং এরপর সে আর কিছুই বলে না। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন সুমিত্রা তার মাকে বলে, মা, আজকে না খুব বিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছে। ঠিক আছে, তোর বড় বৌদিকে বলে দে, ও করে দেবে। না মা, আজ আমি তোমার হাতে সোয়াবিন বিরিয়ানি খাবো, প্লিজ বিরিয়ানি করো না মা। কি সোয়াবিন বিরিয়ানি? সোয়াবিন দিয়েও কি বিরিয়ানি তৈরি হয়? আমি তো আগে কখনোই সোয়াবিনের বিরিয়ানি খাইনি। বৌদি, তুমি তো মায়ের হাতে সোয়াবিন বিরিয়ানি কোনোদিন খাওইনি, খেলে না তুমি তোমার আঙুল কামড়ে নেবে। মা এত দারুণ সোয়াবিনের বিরিয়ানি তৈরি করে যে আমরা ডবল ডবল করে খাই। হ্যাঁ ছোট বৌমা, ও ঠিকই বলেছে, তবে অনেক দিন হলো আমি সোয়াবিনের বিরিয়ানি করিনি। ঠিক এমন সময় শর্মিষ্ঠা দেবীর প্রতিবেশী মহিমা দেবী সেখানে আসেন এবং বলেন, আরে আরে, সোয়াবিনের বিরিয়ানির কথা শুনলাম যেন। শর্মিষ্ঠা, তুমি কি আজকে সোয়াবিনের বিরিয়ানি করছো আর আমায় ভুলে গেলে নাকি? আরে না না মহিমাদি, তোমায় কি করে ভুলবো বলো? এক সময় তো আমরা দুজনে মিলেই এভাবে রান্না করতাম নাকি? হ্যাঁ, জানো ছোট বৌমা, তোমার শাশুড়ি আর আমি দুজনে মিলে সোয়াবিনের বিরিয়ানি রান্না করতাম। তোমার শাশুড়ির সোয়াবিনের বিরিয়ানি এত টেস্ট, তোমার কাকা বাবু তো আমাকে সব সময় কথা শোনাতো যে তুমি শর্মিষ্ঠার মতো সোয়াবিনের বিরিয়ানি করতে পারো না। মা, সবাই যখন আপনার সোয়াবিনের বিরিয়ানির এত নাম করছে, তখন আমারও তো খুব খেতে ইচ্ছে হচ্ছে। আপনি প্লিজ আজকে একটু বিরিয়ানি করুন না। ঠিক আছে, আমার বৌমা যখন এত করে আমার কাছে আবদার করছে, তখন আমি সোয়াবিনের বিরিয়ানিই করব আজকে। এরপর শর্মিষ্ঠা দেবী রান্নাঘরে চলে যান এবং প্রায় 35 মিনিট পর খাবার নিয়ে টেবিলের কাছে এসে হাজির হন।
প্রিয়াঙ্কা খুবই অবাক হয়ে যায় যে এত তাড়াতাড়ি কি করে বিরিয়ানি করা সম্ভব। এরপর খাবার দেখে সে অবাক হয়ে যায়, কারণ সেটি বিরিয়ানি ছিল না, সোয়াবিন দিয়ে পোলাও ছিল। এটি দেখে আবার প্রিয়াঙ্কা বলে, মা, আপনি তো বললেন আপনি বিরিয়ানি করবেন, কিন্তু এটা তো পোলাও, এটা তো বিরিয়ানি নয়। আরে বৌদি, তুমি কি বলছো? এটা বিরিয়ানিই তো, এটা সোয়াবিনের বিরিয়ানি। আরে খেয়ে তো দেখো কেমন হয়েছে। প্রিয়াঙ্কা সেই খাবার খায় এবং সেটি তাকে পোলাওয়ের মতোই লাগে। সে বলে, মা, এই খাবারটা তো পোলাও, এটাকে আপনারা বিরিয়ানি বলে ভুল করছেন। আসল বিরিয়ানি এরকম হয় না। আচ্ছা, আপনারা তো সবাই অনুষ্ঠান বাড়িতে যান, কোথাও এরকম বিরিয়ানি দেখেছেন? এটাকে তো পোলাও বলে। আচ্ছা অরূপ, তোমার অফিসে তো সবাই পার্টি দেয়, তখন তো বিরিয়ানি আনাই, সেই বিরিয়ানি আর এই বিরিয়ানি কি একই স্বাদ? বৌমা, আমরা ওসব আমিষ খাবার খাই না, এটা নিরামিষ বিরিয়ানি, তাই এরকম হয়েছে। ঠিক আছে মা, নিরামিষ বিরিয়ানি তার মানে হচ্ছে ভেজ বিরিয়ানি। ভেজ বিরিয়ানিও এ ধরনের হয় না। আমি আপনাদেরকে একদিন ভেজ বিরিয়ানি করে খাওয়াবো, তারপর বলবেন। প্রিয়াঙ্কার কথা শুনে অরূপ বলে, ঠিক আছে, তোমার হাতেও একদিন বিরিয়ানি খেয়ে দেখবো যে তুমি কি অদ্ভুত ধরনের বিরিয়ানি তৈরি করো। আমার তো মা আর বৌদির হাতে বাড়ির ভেজ বিরিয়ানি খেতে ভালো লাগে। কয়েকদিন পর প্রিয়াঙ্কা সকাল সকাল উঠে পড়ে এবং তার শাশুড়িকে বলে, মা, আজকে আমি একটু বিরিয়ানি রান্না করব, কিন্তু আপনাদের সাহায্য একটু দরকার হবে। হ্যাঁ হ্যাঁ ছোট বৌমা, বলো না কি করতে হবে, আমরা তোমায় হেল্প করে দেব। ঠিক আছে বৌদি, তুমি আর মা আমাকে একটু আলু আর সবজিগুলো ভালো করে কেটে দাও, চালগুলোকে একটু ভিজিয়ে রাখো। আর অরূপ, তুমি সুমিত্রাকে নিয়ে একটু বাজারে যাও, আমি কয়েকটা জিনিস আর মশলার লিস্ট করে দিচ্ছি, এগুলো একটু কিনে এনে দাও। প্রিয়াঙ্কার কথা অনুযায়ী তার শাশুড়ি এবং বড় যা সবজি কাটা, চাল ধোয়া এসব করে এবং তার স্বামী ও ননদ বাজার থেকে ঘুরে ঘুরে সমস্ত মশলা ও প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনে। এমন সময় লাবণী বলে, দেখো প্রিয়াঙ্কা, এসব ঠিক আছে তো? তুমি যেভাবে বলেছিলে আমি সেভাবেই এগুলোকে কেটে রেখেছি। হ্যাঁ বৌদি, একদম পারফেক্ট, থ্যাংক ইউ। আরে এতে এত থ্যাঙ্কস এর কি আছে? আর কিছু কাজ করতে হবে নাকি বলো? না না, আর কিছু করতে হবে না, এবার তোমরা সবাই গিয়ে একটু রেস্ট নাও, বাকি কাজ আমি করে নিচ্ছি। ওকে, আমি একটু গিয়ে ম্যাচ দেখছি, তোমার রান্না হয়ে গেলে আমায় ডেকে নিও। এরপর অরূপ কাজে চলে যায়। এদিকে প্রায় 2 ঘন্টা সময় ধরে প্রিয়াঙ্কা রান্নাঘরে বিরিয়ানি রান্না করে। 2 ঘন্টা পর সে খাবার নিয়ে টেবিলে সাজায় এবং সবাইকে ডাকে। বিরিয়ানির গন্ধে সারা বাড়ি ভরে ওঠে। বিরিয়ানি টেবিলের উপরে রেখে প্রিয়াঙ্কা বলে, এই দেখো, এটা হচ্ছে বিরিয়ানি, এবার তোমরা খেয়ে বলো তো কেমন হয়েছে। এমন সময় আবার সেখানে মহিমা দেবী এসে উপস্থিত হন। তখন প্রিয়াঙ্কা তাকে বলে, আন্টি, আপনি ভালো সময় এসেছেন, আজ আমি বাড়িতে বিরিয়ানি রান্না করেছি, আপনি একটু বিরিয়ানি নিয়ে যান। আর হ্যাঁ, কাকাবাবুকেও দেবেন, আর অবশ্যই বলতে বলবেন কেমন হয়েছে। আরে বাবা, নতুন বউ বিরিয়ানি করেছে? হ্যাঁ হ্যাঁ, দাও দাও। আর বিরিয়ানি তো আমার খুব পছন্দের, আর তোমাদের বাড়ির বিরিয়ানি হলে তো আর কথাই নেই। এভাবে প্রিয়াঙ্কা মহিমা দেবীকে একটি বড় জায়গায় করে অনেকটা বিরিয়ানি দেয়। বিরিয়ানি নিয়ে মহিমা দেবী তার বাড়িতে চলে যায়। এদিকে এরপর সবাই নিজেদের প্লেটে বিরিয়ানি নেয় এবং 1 চামচ করে খাবার পর সবার মুখের অভিব্যক্তি পাল্টে যায়। তাদেরকে দেখে মনে হচ্ছিল প্রিয়াঙ্কার হাতের বিরিয়ানি তাদের একটুও পছন্দ হয়নি। এমন সময় অরূপ বলে, আরে প্রিয়াঙ্কা, তুমি এটা কি বানিয়েছো? একেবারে অদ্ভুত ধরনের লাগছে, একটুকু টেস্ট হয়নি? বৌদি, সত্যি বলছি, এই খাবার একটুও ভালো লাগছে না খেতে। এটা তুমি কি বানিয়েছো বলো তো? এর থেকে তো মার বড় বৌদির হাতের বিরিয়ানি অনেক গুণ ভালো। তুমি 2 ঘন্টা ধরে রান্নাঘরে রান্না করলে, বাড়ির সবাইকে দিয়ে কাজ করালে, তারপরে এই খাবার রান্না করেছো? না না, এই আমি আর মুখে দিতে পারছি না। এর থেকে তো আমার 1/2 ঘন্টার বিরিয়ানি অনেক ভালো, সময়ও কম লাগে, জিনিসপত্রও কম লাগে, আর পরিশ্রমও অনেক কম লাগে, কিন্তু টেস্ট এর থেকে অনেক গুণ ভালো। বড় বৌমা, তুমি এবার ওঠো, যাও গিয়ে চটপট করে তোমার হাতের পনিরের বিরিয়ানিটা রান্না করে নিয়ে এসো। এই খাবার আমি খেতে পারবো না, আর ওরাও খেতে পারবে না মনে হচ্ছে। ঠিক আছে মা, আপনারা আর একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি চট করে বিরিয়ানি করে আনছি। আর যদি খুব বেশি খিদে পেয়ে যায় তাহলে তোমরা স্যালাড খাও, ততক্ষণ একটু খিদেটা কমে থাকবে। সত্যি বাবা, এইরকম হবে জানলে আমি তাহলে ম্যাচই দেখতাম, শুধু শুধু টিভি বন্ধ করে চলে এলাম। যাই, বরং আমি টিভিটাই দেখি। মা, বৌদি, রান্না হয়ে গেলে আমাকে ডেকে নিও। আমারও কিছু কাজ আছে, কালকে প্রজেক্ট জমা দেওয়ার আছে, একটা ছবি এঁকে নি,
খাবার হলে আমাকে ডেকে নিও। কিছুক্ষণ পর মহিমা দেবী ফিরে এসে বলে, ছোট বৌমা, তুমি কি ধরনের বিরিয়ানি করেছো বলো তো? তোমার কাকাবাবু একবার মুখে দিয়েই তো আর খেতে চাইলো না। আমি বলি মশলায় কিছু গন্ডগোল হয়েছে নাকি? বিরিয়ানির গন্ধ তো এরকম হয় না, তাই এসে জিজ্ঞাসা করলাম আর কি। ওই বিরিয়ানি রেখে দাও দিদি, আমার বড় বৌমা এক্ষুনি বিরিয়ানি করছে। ওখান থেকে কিছুটা নিয়ে গিয়ে তুমি দাদাকে খেতে দিও, আর আধ ঘন্টা বসে এখানে অপেক্ষা করে নাও। আবার তার হাতের ভেজ পোলাও তৈরি করে নিয়ে আসে এবং সবাই মজা করে সেই খাবারটা খায়। মহিমা দেবী বলেন, আহ, এই হলো আসল বিরিয়ানির গন্ধ। এই গন্ধতেই পেট ভরে যাবে। যাই, তোমার কাকাবাবু আবার না খেয়ে বসে আছে, তাকে বিরিয়ানিটা দিয়ে আসি। এদিকে এত অপমান শুনে এবং তার শ্বশুরবাড়ির লোকেদের বোকামো দেখে প্রিয়াঙ্কার মাথায় হাত। সে মনে মনে ভাবে, হায় রে হায়, হে আমি কোন পরিবারে এসেছি। এরা তো দেখছি একটা অকট মূর্খ। বিরিয়ানি কাকে বলে আর পোলাও কাকে বলে এরা তো সেটাই জানে না। এত কষ্ট করে এত টেস্টি করে বিরিয়ানি করে দিলাম, সেটা ওদের মুখে রুচি হলো না। কথাই বলে না, বাঁদরের হাতে বেল। বেল দেখে বাঁদর খাবে নাকি খেলবে কিছুই বুঝতে পারে না। এদের এই দশাই হয়েছে। এভাবে প্রিয়াঙ্কা বুঝতে পারে যে তার শ্বশুরবাড়ির লোকেরা যে খাবার খেয়ে অভ্যাস, তার বাইরে তারা বেরোতে পারে না। তারপর থেকে প্রিয়াঙ্কাও আর তাদের সঙ্গে তর্ক করত না এবং তার শ্বশুরবাড়ির লোকেরা সারা জীবন বিরিয়ানি ভেবে পোলাও খাওয়া চালিয়ে যায়। অর্পিতা দেবী তার দুই ছেলে অজয় আর বিজয় আর এক বৌমা অনিন্দিতা এবং একমাত্র মেয়ে অনু আর দুই ছোট ছোট নাতনি কবিতা আর পিউকে নিয়ে ছোট্ট একটা কুঁড়ে ঘরে বসবাস করে। শীতের কারণে তাদের সকলের অবস্থাই প্রায় মরমর হয়েছিল, কিন্তু দারিদ্রতার কারণে তাদেরকে মরে গিয়েও বেঁচে থাকতে হবে, কারণ তাদের কাছে কোনো উপায় ছিল না। অজয় আর বিজয় দুই ভাই খুবই মেহনত করত, কিন্তু এতে করে কোনো ফলই দেখতে পেত না। শীতে তাদের বাড়িতে একটাই কম্বল ছিল, যার কারণে একজন পেত আর একজনকে ঠান্ডায় থরথর করে কাঁপতে হতো। কেউ কাউকে কিছুই বলতো না, কারণ বলার মতো কিছুই ছিল না। এরকম ভাবেই তাদের দিন কেটে যাচ্ছিল। শীতের দিনে অনেকই তাদের ঠান্ডা লাগতো, তাই অর্পিতা দেবী পরিবারের সকলকে বলে, জানিস অজয়, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। যদি এই বুদ্ধিটা কাজে লাগে তাহলে কিন্তু খুব ভালোই হবে। মা, আপনার মাথায় আবার কি বুদ্ধি এসেছে? এত শীতের কারণে কোথাও কি ঘুরতে যাবার কথা বলবেন নাকি? ওহো বৌমা, তুমি যে কি বলো না, এখানে খাবার মতো টাকা নেই, আবার ঘুরতে যাবার কথা বলছো? সত্যি বাপু। তাহলে আবার কিসের প্ল্যান করছেন মা আপনি? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এবার মনে হয় এই শীতে আপনি আপনার ছোট ছেলের বিয়েটা সেরে ফেলবেন, তাই তো? বাহ বৌমা, তুমি তো আমার মনের খবরটা খুলে বললে। কিন্তু বৌমা, তুমি আমার মনের খবরটা জানলে কিভাবে? আমি তো এখনো কথাটা প্রকাশই করিনি। তাহলে তুমি ঠিক বুঝতে পারলে কিভাবে বলো তো? মা, কারণ এই শীতেই আমাদের বিয়ে হয়েছিল। আপনার বড় ছেলেরও বিয়ে দিয়েছিলেন, যার কারণেই আমার মাথাতে বুদ্ধিটা চলে আসলো, আর আমাদের বিয়ের কথাও মনে পড়ে গেল। বৌমা, তুমি তাহলে এখনো মনে রেখেছো? যাক, এটা তো খুব ভালোই কথা। হ্যাঁ বৌমা, আমি ঠিক এই কথাটাই ভাবছিলাম যে এই শীতে এই ছোট ছেলের বিয়ের কাজটা সেরে ফেলবো। আর আমি ভাবছি ছোট ছেলের জন্য একটু ধনী পরিবারের মেয়েকে নিয়ে আসবো, যাতে মেয়েটা কিছু যৌতুকে নিয়ে আসুক আর নাই নিয়ে আসুক, সে যেন একটু কম্বল নিয়ে আসে। কারণ এইরকম ছেঁড়া কম্বলে আমাদের তো সকলের শীত কাটে না, তাই না? হ্যাঁ মা, একদম আপনি ঠিক বলেছেন। বরং আপনি আগে থেকেই বলে দেবেন যে যৌতুকে আমাদের কিছুই চাই না, শুধু একটু কম্বল দিলেই হবে। কারণ এই ছেঁড়া কম্বলে বাচ্চা দুটো ঠিকভাবে ঘুমাতেও পারে না। আমাদের কথা নাই বাদ দিন, আমরা বড় মানুষ, কিন্তু বাচ্চা দুটোর মুখ চেয়ে বলছি। এইসব কথা বলতে বলতে বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যায়। বিজয় দুপুরবেলা বাড়িতে ফেরে। বিজয়ের মা অর্পিতা দেবী আবারও বিয়ের কথাটা তোলে। তখন বিজয় বলে, মা, তুমি যেটা ভালো বুঝো সেটাই করো। দাদার বিয়েটা শীতকালে দিয়েছিল বলে আমার বিয়েটাও শীতকালে দেবে ভেবেছো, তাহলে তাই করো। শুধুমাত্র কম্বলের জন্য আমার বিয়ে দিচ্ছ? ওহ, সত্যি তোমার মতো মানুষ হয় না। না রে দাদা, তুই ভুল বুঝছিস। এই ছেঁড়া ফাটা কম্বল নিয়ে কারোরই কি শীত কাটে বল? তার জন্য নতুন বৌদিকে একটা নতুন কম্বল আনার জন্য বলবি। অনুর কথাতে সকলেই হাসাহাসি করতে থাকে। এমনই ভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন অতিক্রম হয়ে যায়।
একদিন অর্পিতা দেবী ছোট ছেলের জন্য পাত্রী দেখতে যায়। পাত্রীর নাম ছিল সীমা। সীমাকে দেখতে ছিল খুবই সুন্দর। তার বাবার একটু হলেও পয়সা ছিল, আর মা বাবার একমাত্র সন্তান হওয়ার কারণে তার মা বাবা তাকে যথেষ্ট দেবে বলে সম্মানিত করে। অর্পিতা দেবী যখন সীমাকে দেখতে গিয়েছিল, তখনই সীমার বাবা মা অর্পিতা দেবীকে বলে, দিদি আপনি চিন্তা করবেন না, আমার মেয়েকে যথেষ্ট আমি ভরিয়ে দেব, কারণ ও তো আমাদের একমাত্রই সন্তান। তাই আমরা বেশি কিছু না দিতে পারলেও মেয়েকে সোনার জিনিস একটাও হলে দেব। আপনি শুধু বিয়ের তারিখটা ঠিক করে ফেলুন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনাদের কাছ থেকে আমাদের আর কিছুই চাই না, কারণ আপনারা তো আপনাদের একমাত্র মেয়েকে আমাদের দিয়ে দিচ্ছেন। এর থেকে বড় আর কি হতে পারে বলুন। এভাবেই দুই পক্ষ কথাবার্তা বলার পর তারা একটা তারিখ ঠিক করে ফেলে, আর শীতকালের মধ্যেই তাদের দুজনের বিয়ে হয়ে যায়। নতুন বৌমাকে বরণ করে বাড়ির ভেতরে তোলে। নতুন বৌমা নিজের সাথে একটা বড় সুটকেস নিয়ে এসেছিল, যেটা দেখে অর্পিতা দেবী বলে, বৌমা এত বড় সুটকেসে কি এনেছো বলো তো? আমরা তো বললাম যে আমাদের কিছুই দিতে হবে না। মা, মনে হচ্ছে আমাদের জন্য জামা কাপড় এনেছে। নতুন বৌদি, এবারে তাহলে খুলে দেখা যাক। এই বলে অনু নতুন বৌদি সীমাকে ডাকাডাকি করতে থাকে। সীমা নিজের রুমে থাকার কারণে সে বার হতে চাইছিল না, আর ঠান্ডার কারণে সে তো একদমই বার হচ্ছিল না, যার কারণে অনু নিজেই বড় সুটকেসটা খুলে ফেলে। আর তখন অনু দেখে যে সেখানে বৌদির শাড়ি আর একটা বড় কম্বল রয়েছে, যেটা দেখে অনু বলে, মা দেখো দেখো, নতুন বৌদি আমাদের জন্য নতুন কম্বল এনেছে। কত সুন্দর কালার, দেখো মনে হচ্ছে গায়ে দিলেই গা গরম হয়ে যাবে। হ্যাঁ রে মা অনু, তুই একদম ঠিকই বলেছিস। আমারও তো ওটাই মনে হচ্ছে, গায়ে দিলেই গা গরম হয়ে যাবে। আজকে তাহলে তোর নতুন বৌদির কম্বলটা গায়ে দিয়ে ঘুমানো হবে। হ্যাঁ মা, অনেকদিন পর আজ তাহলে আমরা আরাম করে ঘুমাতে পারবো, আর বাচ্চাগুলোও আরাম করে ঘুমাতে পারবে। ওদেরকে আর ছেঁড়া কম্বলে ঘুমাতে হবে না। নতুন বউ নতুন কম্বল এনেছে দেখে পরিবারের সকলেই অনেক খুশি হয়। সেদিন রাত্রেবেলা অনিন্দিতা, অর্পিতা দেবী এবং অনুতার দুই ছোট সন্তান তারা সকলেই নতুন কম্বলে ঘুমিয়ে পড়ে। নতুন কম্বল খুঁজে না পাওয়ার কারণে সীমা খুবই রেগে যায়। তখন সে মনে মনে ভাবে, তাহলে কি মা আমাকে নতুন কম্বল দেয়নি? এত ঠান্ডা পড়েছে, আর মা এত ঠান্ডাতে আমার বিয়েটা দিয়ে দিল, কিন্তু সাথে করে একটা কম্বলও পাঠালো না। মা তো বললো আমাকে একটা নতুন কম্বল দেবে। উফ, এই মাটাও না। আচ্ছা দেখি একবার ফোন করে, কিন্তু এত রাতে ফোন করাটা কি ঠিক হবে? এইসব ভাবনা চিন্তা করে সীমা আর ফোন করে না। তারপর সীমা বাইরে হল রুমে আসে। তখন সে দেখে একটা নতুন কম্বলে তার পুরো শ্বশুরবাড়ির লোকেরা ঘুমিয়ে রয়েছে। শাশুড়ি মা, বড় জা এবং বড় জায়ের দুই সন্তান আর ননদ। এটা দেখে সীমার খুবই রাগ হয়। সীমা তার শাশুড়ি মাকে জাগিয়ে দিয়ে বলে, মা মা উঠুন আপনারা, আমার নতুন কম্বল নিয়ে এসেছেন আর আমাকে একবারও জানালেন না। আমার নতুন কম্বল কে নিতে বলেছে আপনাদেরকে? আমি তো নতুন কম্বল ছাড়া ঘুমাতেই পারি না, আর আমার তো এটা নতুন গরম কম্বল। এটা আমার মা আমার জন্য কিনেছে, আর আপনারা কখন নিয়ে নিলেন আমার ব্যাগ থেকে? ছোট বৌমা, তুমি রেগে যেও না দয়া করে, তুমি একটু আস্তে কথা বলো। বাচ্চাগুলো তো ঘুমিয়ে রয়েছে, আর এত ঠান্ডা পড়েছে, তার উপরে আমরা বাইরে হল রুমে শুয়ে রয়েছি। তুমি তো নিজের রুমে শুয়ে রয়েছো, তোমাকে তো অত বেশি ঠান্ডা লাগবে না। যা ঠান্ডা লাগার আমাদেরই তো লাগবে। আর বাচ্চাগুলোর জন্য আমরা তোমার এই নতুন কম্বলটা নিয়েছিলাম। অনেকদিন পর বাচ্চাগুলো একটু আরাম করে ঘুমাচ্ছে। কিন্তু মা, আমি তো আর ঘুমাতে পারছি না, আমার নতুন কম্বল ছাড়া ঘুম হবে না। আর এত ঠান্ডার মধ্যে যতই রুমের ভিতরে থাকি না কেন, ঠান্ডা তো লাগবেই, তাই না? দিন, আমার কম্বলটা আমাকে দিন। এই বলে সীমা নিজের কম্বল নিয়ে চলে যায়। সীমা নিজের রুমে গিয়ে বলে, যাক, এবারে আমার কম্বলে আমি একাই ঘুমাবো, একদম আরাম করে। আমার নতুন কম্বল সকলে মিলে নিয়ে ঘুমিয়ে পড়লো, আর আমাকেই দিল না। এবারে আমি আর আমার কম্বল কাউকে দেব না। এই বলে সীমা নতুন কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। ওদিকে ঠান্ডার কারণে বাচ্চা দুটোর ঘুম ভেঙে যায়। যখন তারা নতুন কম্বলের কথা জিজ্ঞাসা করে, তাদের মুখের কথা শুনে অর্পিতা দেবী আর চুপ করে শুয়ে থাকে না। আর চুপ করে শুয়ে থাকতে না পেরে নতুন বৌমার কাছে যায়, আর গিয়ে রুমের দরজা ঠুকতে থাকে। তারপর নতুন বৌমা রুমের দরজা খোলে আর ঘুম চোখে বলে, মা সবে মাত্র ঘুমটা আসলো, আর আপনি এসে দরজা ঠুকছেন, কি হয়েছে বলুন? বৌমা, দয়া করে আমার এই কথাটা রাখো। তোমার নতুন কম্বল পেয়ে বাচ্চাগুলো একটু আরাম করে ঘুমোচ্ছিল। আজ অনেক দিন পর ওর একটু ভালোভাবে ঘুমিয়ে পড়েছিল। তুমি আমাদেরকে তোমার নতুন কম্বলটা দাও, আর এই নাও, এই কম্বলটা তোমার কাছে রাখো, তুমি এইটা গায়ে দিয়ে ঘুমাও।
শাশুড়ি মায়ের মুখের উপর আর কোনো কথা বলতে না পেরে তার নতুন কম্বলটা শাশুড়ি মা নিয়ে চলে যায়। তারপর সেদিন রাত্রিবেলা তারা সকলে নতুন কম্বলে আরাম করে ঘুমায়। এরকম ভাবে দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একটা কম্বল হওয়ার কারণে অর্পিতা দেবী রোজ রোজ সীমার থেকে নতুন কম্বল চেয়ে নিয়ে চলে যেত। এদিকে সীমাকে ছেঁড়া ফাটা কম্বলে শীতের রাত কাটাতে হতো। সীমার খুবই রাগ হতো, কিন্তু সে কিছুই বলতে পারত না। এমনই একদিন সীমা শীতের রাতে নিজের কম্বল নিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়তে যাচ্ছিল আর মনে মনে ভাবছিল, যাক আজকে আমি নতুন কম্বল নিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, আর কেউ আমার থেকে আমার কম্বলকে নিয়ে যেতেই পারবে না। এত বড় শ্বশুর বাড়িতে এই একটা মাত্র কম্বল, এই শীতকালে ভালো কম্বল না হলে ঘুম হয় নাকি? এই বলে সীমা শুয়ে পড়তে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে তার বড় যা অনিন্দিতা আসে আর বলে, ছোট তুই জেগে রয়েছিস? যাক ভালো হয়েছে, আমি তোর কাছে আসলাম রে। আসলে মা বলছিল তোর কাছ থেকে কম্বলটা নিয়ে আসতে, বাচ্চাগুলো ঠান্ডাতে কাঁপছে তো, তাই তোর কম্বলটা নিয়ে যেতে বললো। তুই তো রুমের ভিতরে রয়েছিস, অতটা ঠান্ডা বলে মনে হচ্ছে না, আর বাচ্চাগুলো তো সকলে হল রুমে কনকনে ঠান্ডাতে শুয়ে রয়েছে, ঠান্ডার কারণে ওদের ঘুমও আসছে না। তুই এই কম্বলটা নে আর তোর নতুন কম্বলটা আমাদেরকে দে। বড় জায়ের মুখের উপরে সীমা কোনো কথা না বলে কম্বলটা দিয়ে দেয়। সেদিনকেও ছেঁড়া ফাটা কম্বল নিয়ে সীমাকে রাত কাটাতে হয়। ওদিকে একটা কম্বল নিয়ে সকলে আরাম করে ঘুমাতে থাকে, কিন্তু সীমা দিনের পর দিন অনেকই সহ্য করছিল। একদিন সহ্য করতে না পেরে সে বিজয়কে সবকিছু ঘটনা জানায়। তখন বিজয় বলে, আচ্ছা আচ্ছা, তুমি এইভাবে রেগে যেও না, আমি তোমার জন্য একটা নতুন কম্বলের ব্যবস্থা করব, ঠিক আছে? আসলে মা তো নিজের জন্য চায়নি, মা তো বাচ্চাগুলোর মুখ চেয়েই তোমাদের থেকে নতুন কম্বল চেয়ে যায়। এই বলে বিজয় সীমাকে একটু আশ্বস্ত করে। দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন বিজয় একটা নতুন কম্বল কিনে নিয়ে আসে। সেটা দেখে সীমা অনেক খুশি হয়ে যায়, আর পরিবারের সকলের যে অসুবিধাটা হচ্ছিল সেই অসুবিধাটা তখন দূর হয়ে যায়। নতুন কম্বল দেখে সকলেই অনেক খুশি হয়। এদিকে বিজয় এক দোকানদারের থেকে ধার করে কম্বল কিনে নিয়ে এসেছিল, তারপর কাজ করে দোকানদারের টাকা মিটিয়ে দেয়। আর এদিকে শীতকালে তারা সকলেই আরাম করে দিন কাটাতে থাকে।